হুম, আসবে না কেন? আসছিল। ও আচ্ছা, তাহলে তো ভালো। তা হঠাৎ তুই এই প্রশ্ন কেন করেছিস? না মানে ভাবি যেমন ধরনের মেয়ে তাতে তো মনে হয় না সে বাবার বাড়ি থেকে রেগুলার অফিস করবে। অফিস তো করেছে, না করার তো কিছু দেখছি না। কিছু না। তা ভাবি ভালো আছে তো? কেমন বোকাদের মতো কথা বলিস যে তুই? ভালো না থাকলে কেউ অফিসে আসে? আয়াত আর কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়। নিজের ফোনটা হাতে নিয়ে সোজা আবিরের নাম্বারে কল দেয়। আরে আয়াত যে, এত রাতে কেন? কোনো সমস্যা? না তেমন কিছু না। তা ভাবি এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো। আচ্ছা ভাইয়া, ভাবি কি আজ অফিসে গিয়েছিল? কি যে বলো তুমি! অনু বিছানা থেকে উঠতে পারছে না, ও যাবে অফিসে? ভাবি ভালো কাজ করেছে। আচ্ছা ভাইয়া, ভাবির খেয়াল রাখবেন। বাহ কি দারুণ। আজকাল আমার ভাই মিথ্যা বলতেও ভয় করে না, আগে তো এমন ছিল না। সময়ের সাথে সাথে ভাই অনেক বদলে গেছে, না জানি তার বদলে যাওয়া নতুন কোনো ঝড় আনে বাড়িতে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আরিয়ান বিরহ বেদনা সহ্য করে নিজের দিনগুলো পার করে দিচ্ছে। আর অনু ভাবছে, আরিয়ান আর দিশার জন্য ভালো হবে, তাদের সম্পর্কটা নতুন দিক খুঁজে পাবে। এসবের মাঝে অনু আগের থেকে অনেকটা সুস্থ। এদিকে আরিয়ান রুক্ষ মেজাজি হয়ে গেছে, কারোর সাথে ঠিকভাবে কথা বলে না। আর অনু এতদিনে বুঝতে পারছে সে আরিয়ানকে ভালোবাসে, কিন্তু আরিয়ান তো তাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তার একবার হলেও খবর নিত, তাকে দেখতে আসতো। এতদিন হয়ে গেছে তাকে না নিতে আসে না দেখতে আসে। এর জন্য অনুর পরিবারের মাঝে অনেক কৌতূহল কাজ করছে। অনু তো তাদের ৫-৭ বুঝিয়ে রেখে দিয়েছে যে আরিয়ান ব্যস্ত তাই তাকে নিতে আসতে পারে না। অনু মনে মনে পণ করে আছে, কেউ তাকে না নিতে আসলে যাবে না। কিন্তু বাবা মা যে ভাবে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, তাতে না আবার একলা ফিরে যেতে হয়। অন্যদিকে আরিয়ান নিজের ইগোর কাছে মাথা নত করবে না। অনু যেমন একা বাবার বাড়ি গিয়েছে, তাকে ঠিক সেভাবেই একলা আসতে হবে। হঠাৎ একদিন সকালে আরিয়ানের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। কে চিৎকার চেঁচামেচি করছে তা দেখতে আরিয়ান নিচে চলে আসে। এসে দেখে মৌ এসেছে। আরিয়ান বলে, সাত সকালে এসে এমন ষাঁড়ের মতো চেঁচামেচি করার কি আছে তা তো বুঝতেছি না। আচ্ছা মামি, আমি যদি বিয়ের পর প্রথমে বরকে রেখে তোমাদের বাড়ি এসে অনেক দিন থাকি, তখন তোমরা আমাকে কি বলবে? কেন এতদিন বাবার বাড়ি আছো তা জানতে চাইবো। আর বর ছাড়া কেনই আসবে? বিয়ের পর বরকে সাথে করে বাবার বাড়ি আসতে হয়, তাহলে সেই বাড়ির সবাই অনেক খুশি হয়। মামি, এই কথাটা তোমার এই গোবর গণেশ ছেলেকে বোঝাও। একে তো বউ বাবার বাড়ি একা গেছে, তার উপর তার সাথে না করে যোগাযোগ, না তাকে আনতে যায়। যে একা গেছে, যে একা আসতে পারবে, এবারই রাস্তা সে ভালো মতো চেনে, তাই তোকে চিন্তা করতে হবে না। বাহ, কি গর্বের কথা! আমার তো পরাণ জুড়িয়ে গেছে। মামি, তোমার পরাণ জুড়িয়ে যায়নি তোমার বড় ছেলের মুখে এমন কথা শুনে? আমার তো লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। এমন ছেলে আমার, কি কপাল করে এই ছেলেকে পেয়েছি, ভাবা যায়? ভাইয়া, ইগো থাকা ভালো, তাই বলে এত বেশি ইগো ভালো না। এখানে ইগোর কি দেখেছিস তুই যে এ কথা বলছিস? ভাইয়া, তোমার প্রতিটা কথার মাঝে বোঝা যাচ্ছে কি পরিমাণ ইগো। জানো তো ভাইয়া, এই ইগো থাকা ভালো, কিন্তু কোনো সম্পর্কের মাঝে ইগো রাখতে নেই, তাহলে সে সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ইগোর কিছু নাই, যে একা গেছে সে একা চলে আসবে। বিয়ের পর ভাবিকে তোমার সাথে করে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি আমার মায়ের কথা শুনে সে কাজ করো নাই। তারপরও ভাবি বাবার বাড়ি একা গিয়েছে। তোমার তো উচিত ছিল তাকে বাবার বাড়ি থেকে সাথে করে নিয়ে আসা, কিন্তু তুমি সে কাজ না করে উল্টা তাকে দোষ দিচ্ছ। জানো তো ভাইয়া, সেখানে কিন্তু ভাবি হয়তো তোমার অপেক্ষায় আছে যে তুমি তাকে সাথে করে আনতে যাবে, কিন্তু আফসোস তার সে আশায় তুমি জল ঢেলে দিচ্ছ। তারপর ভাবি কেমন আছে একবারও তার খবর তুমি রাখো নাই। বাবার বাড়িতে যখন আছে, ভালো ছাড়া খারাপ কেন থাকতে যাবে? ভাইয়া, তোমার মাঝে এত ইগো আগে জানতাম, এখন দেখছি ভাবি যে অসুস্থ ছিল সে খবর তুমি রাখো? হুম, সে খবর তোমার জানার তো কোনো প্রয়োজনই নেই। বৌমা অসুস্থতা সে খবর পর্যন্ত আমার ছেলে জানে না? বাহ, কি দারুণ কথা। আচ্ছা মেয়েটা তোর কোনো পাকা ধানে মই দিয়েছে যে বিয়ে করে এইভাবে কষ্ট দিচ্ছিস তাকে? আরিয়ান আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা মনে আছে সেদিন ভাবি যাবার পরে ভাইয়েরকে কি জিজ্ঞেস করেছিলাম যে ভাবি কি অফিসে এসেছে? ভাই তো সেদিন ডাহা মিথ্যা কথা বলে দিছে। হ্যাঁ, তোর ভাবি তো অফিসে প্রতিদিন আসে। সেদিন যদি ভাইয়া মিথ্যাটা না বলতো
তাহলে হয়তো সেদিনই জানতে পারতো যে ভাবি অসুস্থ। কিন্তু ওই যে মৌ বলল ভাইয়ের প্রচুর পরিমাণে ইগো যা একটা সম্পর্ক ভাঙার জন্য যথেষ্ট। তাহলে তুই কেন আমাকে বলিস নাই যে তোর ভাবি অসুস্থ? ভাবি আমাকে বলতে নিষেধ করেছিল তাই বলিনি। আর তাছাড়া তোর বউ তো জানা উচিত ছিল যে সে কেমন আছে কি করছে, এটা তো আমার তোকে বলার কর্তব্য নয়। তাই বলে অসুস্থ হবার খবরটা আমাকে বলবি না? সেদিন তোমার বলা মিথ্যে কথার জন্য আমি আমার কাছে থাকা তথ্য বলি নাই। আরিয়ান আর কিছু বলেনি। কী বা সে বলবে, তার কোনো মুখ নেই। আরিয়ানের বাবা বলে, আমি কিছু জানি না, তুই বৌমাকে আজ বাড়িতে সাথে করে আনবি, তা না হলে এই বাড়িতে তোর আসতে হবে না। বাবা, এমন কথা বলো না। তুমি তো বৌমার বাড়িতে আমাদের সম্মান শেষ করে দিয়েছ, তারপর কোন মুখে বাবা ডাকতে আসো আমাকে? যাও, নিজের ভুল সংশোধন করো আগে, তারপর কথা বলতে আসবে। আরিয়ান সোজা নিজের রুমে গিয়ে রেডি হয়ে অফিসে চলে যায়। অফিসে সারাদিন অনুর কথা চিন্তা করে কেটে যায়। বিকেলে তাড়াতাড়ি কাজ শেষ করে এক বুক সাহস নিয়ে আরিয়ান চৌধুরী তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শ্বশুরবাড়িতেও খালি হাতে যাওয়া যায় না, তাই সবার জন্য গিফট আর ফল মিষ্টিও কিনেছে। এদিকে অনুদের বাড়িতে আরিয়ানকে দেখে তো আবিরের মা বাবা দুজনে সেই খুশি, জামাই আসছে তাদের। আরিয়ানের হাত থেকে সব কিছু অনুর বাবা রহিমার হাতে দেয় ভেতরে রাখার জন্য। অনুর মা রহিমাকে বলে, এটা আমাদের অনুর বর। মাশাআল্লাহ, আমাগো অনু আম্মাজানের বরটা তো সেই সুন্দর। আবির আরিয়ানকে সাথে করে এনে ড্রয়িং রুমে বসে। তারপর অনুর মা কি করবে কি খাওয়াবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে যায় রান্নাঘরে। আরিয়ান, আবির আর শ্বশুর তিনজন বসে গল্প করছে। আরিয়ান অনেক সময় ধরে খেয়াল করছে অনুকে দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি। আবির বুঝতে পারছে আরিয়ান অনুকে খুঁজছে, তাই সে বলে, অনু একটু বাইরে গেছে, আসতে রাত হবে। তাহলে আমি আজ আসি, কাল এসে অনুকে সাথে করে নিয়ে যাব। জামাই, কি কথা বলো যে তুমি? আজই তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে। আবিরও তার বাবার কথার সাথে তাল মিলিয়ে বলে, আসছো যখন আজ থেকে যেতে হবে। আরিয়ান আর তাদের না করতে পারে না। আবির আরিয়ানকে নিজের সাথে ওর রুমে নিয়ে গিয়ে কিছু ড্রেস দেয়। তারপরে আরিয়ান ফ্রেশ হয়ে নিচে আসে। রাতে তো আবিরের মা জোর করে আরিয়ানকে বেশি বেশি খাবার খাওয়ায় জামাই বলে কথা। আরিয়ানের তো অবস্থা খারাপ, জামাই আদর এত বারবার খেতে হয়, পেটে সমস্যা হবে। তারপর আবির আরিয়ানকে বলে, তুমি এখন অনুর ঘরে বিশ্রাম করো, এই তো অনু রাস্তায় আছে, চলে আসবে। আসলে ও বান্ধবীর বাড়িতে গেলে আমাদের কথা ভুলে যায়। আল্লাহ, ওই জলহস্তিনী এসে যদি আমাকে তার রুমে দেখে তাহলে আমার কি অবস্থা করবে তা কল্পনাতীত। এখন তো খুব টেনশন হচ্ছে, এখানে থেকে বিপদে পড়ে গেছি। আল্লাহ, বাঁচাও আমাকে। অনু বাড়িতে এসে থেকে আজ পুরো বাড়ি কেমন জানি নীরবতা পালন করছে। রহিমা খালা দরজা খুলে দিয়েছে, সেও কিছু বলছে না, শুধু মিটমিট করে হাসছে। কি গো খালা, এত হাসির রহস্য কি? কিছু না আম্মাজান, আপনি রুমে যান, আমি ঘুমাতে গেলাম। আমি আমার রুমে যাব, তা এত মাইকিং না করে বললেও চলবে। তাই বলে সে হনহন করে নিজের রুমে চলে যায়। রুমের লাইট জ্বালিয়ে অনু সোজা ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানার দিকে যাওয়ার সময় দেখে আরিয়ান। অনু তো অবাক। আরিয়ান অনুকে দেখে হাই বউ বলে অনু চমকে ওঠে। নিজের চোখ দুটো ভালো করে কষলে আবার তাকিয়ে দেখে না, এখনও বিছানাতে আছে আরিয়ান। এবার অনু নিজের হাতে জোরে চিমটি কাটে, করে ওঠে। এবার বলে, চিমটি তো জোরে দিয়েছি নিজেকে, এখনো খচ্চরটা চোখের সামনে থেকে যাচ্ছে না কেন? আজব কোয়ালিটির মেয়ে তো তুমি, দেখতে পারছো না তোমার সামনে তোমার বিছানাতে আমি তোমার একমাত্র বর বসে আছি। শালা খচ্চর বর সত্যি আসবে না? প্রতিদিন স্বপ্নে এসে আমাকে কষ্ট দেয়া, তাই না? আজ দেখাচ্ছি মজা আমাকে, শয়তান বর, থামো। তাই বলে অনু আরিয়ানের কাছে গিয়ে ওর হাত নিয়ে তাতে জোরে কামড় দিয়ে ধরে রাখে। আরিয়ান জোরে চিৎকার দিয়ে ওঠে। ও চিৎকার দেওয়া দেখে অনু মুখ থেকে হাত সরিয়ে দেয়। ও, তাহলে সত্যি আপনি আসছেন? রক্ত বাহির করে দিয়েছে রাক্ষসী মেয়ে। রাক্ষসী মেয়ে, আমি আসছি বলে এভাবে কামড় দিয়ে দেখতে হবে? কি করব বলেন, প্রতিদিন তো এমন কতবার আপনাকে দেখি, তাই একটু কনফার্ম হতে কামড় দিয়েছে। আর দেখেন আপনার কপালটা কি খারাপ, আজ আপনাকে আসতে হলো। তারপর অনু আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, জানেন আমি আপনাকে কত মিস করেছি, আপনি একবারও আমাকে নিতে আসলেন না, আবার কথাও বললেন না। আমি একা আসছি বলে কি একাই যেতে হবে? আপনি এত খারাপ কেন? আমার ভালোবাসা বোঝেন না কেন? তুমি আমাকে ভালোবাসো, এটা কি আমি ঠিক শুনেছি? অনু এবার জিভে কামড় দেয়, তারপর মনে মনে বলে, মুখ ফসকে না হয় মনের কথা বলে দিয়েছি, তাতে কি হয়েছে? আমাকে এতদিন দূরে রাখার মজা আজ হাড়ে হাড়ে বোঝাবো, শয়তান বর কোথাকার। অনু আরিয়ানের কথার কোনো উত্তর না দিয়ে
ওর ঠোঁটে একটা চুমো দিয়ে সোজা গলা চেপে ধরে বলে, এতদিন পর আমাদের বাড়িতে কি মনে করে আসছেন শুনি? আসছেন ভালো কথা, আমার রুমে আসছেন কোন সাহসে? ইগো শুধু আপনার আছে, আমার নাই কি? শালা খচ্চর, রাম ছাগল, বজ্জাত বস, ঘোড়ার ডিম, উগান্ডার বান্দর, কচ্ছপের দাদা, মন তো চায় রাম ধোলাই দিতে। খালি বর দেখে বেশি কিছু বলছি না। আরিয়ান বেচারা এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। একবার জড়িয়ে ধরে কান্না, তারপর ঠোঁটে চুমা, এখন গলা টিপে মারতে চাইছে। আরিয়ান অনু 2 হাত ধরে বহু কষ্টে নিজেকে ছাড়িয়ে শোয়া থেকে উঠে বসে কাশতে শুরু করে। আরিয়ানকে কাশতে দেখে অনু পাশ থেকে পানির বোতল হাতে ধরিয়ে দেয়। আরিয়ান বোতলে পানি খেয়ে অনুর দিকে তাকায়। অনু আরিয়ানকে দেখে চমকে ওঠে। ও চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, চোখ দুটো দিয়ে মনে হয় রক্ত বাইর হবে। গলায় দাগ হয়ে গেছে, কি করবে ভেবে পায় না। আরিয়ান এবার নিজের হাত ধরে বসে আছে, এমন জোরে কামড় দিয়েছে যে রক্ত প্রচুর বের হচ্ছে। অনু আরিয়ানের হাতে রক্ত দেখে তাড়াতাড়ি মেডিসিনের বক্স এনে হাতে ব্যান্ডেজ করে দেয়। আরিয়ান বসে ভাবে, যাকে আমরা ভালোবাসি তার একটু কষ্ট সহ্য করতে পারি না, তার জন্য নিজের ইগো ছেড়ে দিতে রাজি। আরিয়ানের হাতে ব্যথা করছে, আবার অনুর চেহারা দেখে মায়া কাজ করছে। কি করবে কি বলবে বুঝতেছে না। অনু এবার নিজের কান ধরে কান্না করে বলে, সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। অন্যায় যখন করছো শাস্তি তো পেতেই হবে। অনু শাস্তি পাবার কথা শুনে আবার রেগে যায়। বলে ফাজিল পোলা আমার রুমে এসে আমাকে শাস্তি দিতে চায়। শখ কত, মগের মূল্য, তাই না? তুমি ভুল করছো, আমি আমার বউয়ের ঘরে আছি, কোনো মগের মূল্য কেনা। অনু খাট থেকে নেমে আরিয়ানের হাত ধরে বারান্দায় এনে বলে, আমার বাবার বাড়ি, আমার ঘর, আপনার কোনো শাসন চলবে না। আমাদের বাড়িতে আসছেন ভালো কথা, এখন সারা রাত বারান্দাতে থাকবেন। বলে যেতে লাগে। তখন আরিয়ান অনুর হাত ধরে বলে, তোমাকে এতদিন ইগনোর করার জন্য সারা রাত বারান্দাতে থাকতে রাজি, কিন্তু কাল সকালে তোমাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে। যদি না যাই আপনার সাথে তাহলে কি করবেন? আমি যে কি করতে পারি আর না পারি তুমি ভালো করে জানো। তারপরও এতদিনের এসবের জন্য সরি, আমাকে মাফ করে দাও প্লিজ, এবং আমার সাথে ফিরে চলো। আমাদের সম্পর্কটাকে আমরা নতুন করে শুরু করি। আমার ভাবার জন্য সময় লাগবে। সারা রাত আছে, তোমার সকালে আমার সিদ্ধান্ত অপেক্ষায় থাকবো আমি। অনু আর কিছু না বলে সোজা বারান্দার দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে ভাবতে থাকে। আমি তো তাকে ভালোবাসি, তাহলে তো আমাদের সম্পর্ককে নতুনভাবে শুরু করার জন্য একটা সুযোগ দিতেই পারি। নিজের ভালোবাসাকে এভাবে ঠকাতে পারবো না। তাছাড়া বিয়ের পর সম্পর্কের ভালোবাসা মায়া তৈরি হবে, এটা আল্লাহ প্রদত্ত, তা আমি কিভাবে অস্বীকার করব? পরের দিন সকালবেলা অনু একটা নীল শাড়ি পরে হাতে কাচের চুড়ি পরে রেডি হয়ে বারান্দার দরজা খুলে দেয়। আরিয়ান অনুর এমন সাজ দেখে একদম হা হয়ে যায়। এভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন, ওই বাড়িতে যেতে হবে বলে অনু চলে যেতে লাগে। তখন আরিয়ান অনুর হাত ধরে এক টান দিয়ে নিজের শরীরের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে বলে, রাতের কিছু ভুলি নাই, আমিও শোধ নিতে জানি। আমি তো কামড় দিয়েছি তাই বলে আপনিও আমাকে কামড় দেবেন, এটা ঠিক না। আরিয়ান কিছু না বলে আস্তে আস্তে ওর মুখটা অনুর মুখের কাছে এগিয়ে নিয়ে যাচ্ছে। আরিয়ানের এমন কাণ্ড দেখে অনু তার চোখ মুখ খেচে বন্ধ করে রাখে। আরিয়ানের নিঃশ্বাস প্রশ্বাস অনুর মুখের ওপর পড়ছে, তাতে অনুর পুরো শরীর কেঁপে উঠছিল। আরিয়ান তার ভালোবাসার প্রথম পরশ অনুর কপালে এঁকে দেয়। তারপর অনুর কানের কাছে মুখ নিয়ে বলে, নেক্সট টাইম এমন রূপের সামনে এসো না বউ, তাহলে নিজেকে হারিয়ে ফেলতে পারি তোমার মাঝে। বলে অনুকে ছেড়ে দিয়ে সোজা বাথরুমে চলে যায়। অনু অবাক হয়ে ভাবছে, কি বলে গেল উনি এসব, কিছু তো বুঝলাম না। তারপর অনু নিচে গিয়ে নাস্তার টেবিলে বসে আরিয়ানের জন্য অপেক্ষা করছে। আরিয়ান একটু পরে একদম রেডি হয়ে নিচে চলে আসে। তা দেখে অনুর বাবা বলে, কি জামাই, অনু আর তুমি একদম রেডি, যে ব্যাপার কি? আসলে বাবা, আমরা এক্ষুনি নাস্তা করে বাড়িতে চলে যাব। আরিয়ানের মুখে বাবা ডাক শুনে অনু বিষম খায়। আরিয়ান তাড়াতাড়ি অনুকে 1 গ্লাস পানি এগিয়ে দেয়। অনুর মা এসে বলে, সে কি কথা বাবা, আজ তোমরা চলে যাবে তা কি করে হয় বলো তো? মা চিন্তা করবেন না, আবার সময় পেলে আমি আর অনু চলে আসবো। তারপর নাস্তা করতে গিয়ে আরিয়ানের হাতে ব্যান্ডেজ দেখে বাবা বলে, বাবাজি তোমার হাতে ব্যান্ডেজ, হাত কাটলো কি করে? আরিয়ান অনুর দিকে তাকিয়ে বলে, রাতে পানি খেতে গিয়ে গ্লাস ভেঙে কেটে গেছে। আল্লাহ বাঁচালো। আমি তো অনুমার ঘরে কোনো কাছের গ্লাস ভাঙা পাইনি। আমার ঘরের জিনিস তুমি কেমন করে পাবে? এত বছর তো আমি সব কিছু দেখি জানি, তাই। বাকিদের বুঝতে সময় লাগে না যে এই অকাজটা অনু করেছে। তারপর সবার থেকে অনু আরিয়ান বিদায় নিয়ে চলে আসে। এবারে অনুকে দেখে তো সবাই খুব খুশি, শুধু ফুফু আম্মা ছাড়া। অনু কি ফুপুর কেয়ার করে যে মন খারাপ করবে?
এবারে এসে অনুকে সবাই খুব যত্ন করেছে। বেচারি কি বেহাল অবস্থা। অনুর শাশুড়ি বলে, মেয়েটা যার চিন্তায় এই অবস্থা করেছে সে তো ঠিকঠাকই আছে। এভাবে অনুর কয়েকদিন বেশ মান অভিমান করে কেটে যায়। এই কয়েকদিন অনুকে অফিসে যেতে হয় না। একদিন অনু ভাবে, আজ আমি আমার মনের কথা আরিয়ানকে বলবো।